আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 2 পর্ব 13। আবির এক এক সময় একটা খাবার নিয়ে আসে, এসে মেঘের হাতে ধরিয়ে দিয়ে বলে, এই খাবার কিন্তু তোমার জন্য না। মেঘ যদি প্রশ্ন করে কার, আবির সুন্দর মসৃণ হেসে বলে, আমার আহিয়ার। যদিও খাবারটা এখন তোমাকেই খেতে হবে, কারণ তোমার মাধ্যমেই তো আহিয়া খাবে। আবিরের এই অদ্ভুত পাগলামোগুলো বিগত কয়েক মাস ধরে মেঘ দেখে আসছে। বারবারই মুখে বলে সকল খাবার আহিয়ার, কিন্তু তা আবার যত্ন করে মেঘকেই খাইয়ে দেয়। মেঘ তখন বাধা দিয়ে বলে, আমি খাবো না তোমার মেয়ের খাবার। আবির তখন আবারও হেসে জবাব দেয়, আমি তো তোমাকে খাওয়াচ্ছি না, তোমার মাধ্যমেই তো আমার মামুনি খাচ্ছে। মেঘ তখন আবারও হতাশ চোখে আবিরের দিকে তাকিয়ে থাকে। সময়ের তালে তালে আরিফ আর মিমের ভালোবাসাটাও যেন মনের গভীর থেকে গভীরে ছুঁয়ে যাচ্ছে। রোজ রাতে তারা দুজনে কথা বলে। মাঝে মাঝে আরিফ তো মিমের কলেজের সামনেও এসে দেখা করে। আরিফ আজকাল চেষ্টা করে বাবার ছোটোখাটো বিজনেসটাকে আরেকটু বড় করার। বড় ভাই আসিফের কখনোই ব্যবসায় মনোযোগ ছিল না, তাই সে চাকরির জীবনটাকে বেছে নিয়েছে। কিন্তু আরিফ মূলত ব্যবসায় নিজের ক্যারিয়ারটাকে গোছাতে যায়। তাছাড়া মিমের জন্য তো যোগ্য হওয়াটা অতি জরুরি। এদিকে বন্যা আর তানভীর খুব সুখে শান্তিতেই দিন কাটাচ্ছে। সারাদিন পর অফিস থেকে এসে তানভীর যখন বন্যার হাসি মুখটা দেখে, তখন তার মনে হয় সারা রাজ্যের সুখ শান্তি যেন তার ঘরে উকি দিয়েছে। এই মেয়েটা তানভীরের সকল প্রশান্তির কারণ। তানভীর বন্যাকে ছেড়ে এক রাতও থাকতে নারাজ, তাই বন্যাও তেমন একটা বাপের বাড়ি যায় না। মাঝে মাঝে তানভীর বন্যাকে নিয়ে যায় এবং সাথে করেই নিয়ে আসে। কিন্তু এত সুখ শান্তি মাঝে হঠাৎ ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা এলোমেলো করে দিল খান বাড়ির সকল সুখ। আজ মেঘের 7 মাসের সাধ অনুষ্ঠান ছিল। বাড়ির বয়োজ্যেষ্ঠরা অনুষ্ঠানের পুরুষদের কাজগুলো যথাসম্ভব সে নিজেই দায়িত্ব নিয়ে করছে। সাথে ছিল তানভীর, আরিফ, রাকিব, রাসেল, সাকিব সহ আরও অনেক ছেলেরা। আবির এত মহাব্যস্ততার মাঝেও মেঘের খেয়াল রাখতে একটুও ভোলেনি। কিন্তু মেঘ, সে কি শান্ত হয়ে এক জায়গায় বসার মতো মেয়ে? সারাক্ষণ নিচতলা উপরতলা করে বেরিয়ে বেড়াচ্ছে। ভারী শাড়ি নিয়েও সে দৌড়দৌড়ি থেকে একটুও পিছপা হয়নি। সবার এত সাবধানতার পরেও কে শোনে কার কথা। সন্ধ্যার একটু পর মেঘকে টুকটুকে একটা লাল শাড়ি পরিয়ে বন্যা নিচে নিয়ে আসলো, বসিয়ে দিল সকলের দোয়া নেওয়ার জন্য। তারপর তার পছন্দের সকল খাবার তাকে খাওয়ানো হলো। সাধের আনুষ্ঠানিকতার পর্ব শেষ হতেই মেঘ কি মনে পড়ল কে জানে, ছুটে চলল তার রুমের দিকে। হালিমা খান নিচ থেকে বারবার ডেকে বলল, মেঘ আসতে যা। কিন্তু মেঘ কি সে সোনার পাত্রী? কিছু দূর সিঁড়ি বেয়ে ওঠার পরেই পায়ের সাথে শাড়ি পেঁচিয়ে মেঘ হোঁচট খেয়ে পড়ল। ঠিক তখনই নিজের রুম থেকে নিচে আসছিল আবির। মেঘের অনাকাঙ্ক্ষিত পড়ে যাওয়া দেখেই আবির ছুটে এসে মেঘকে ধরল। কিন্তু এতক্ষণে মেঘ সিঁড়িতে বসে পড়েছে। হয়তো আবিরের আসতে একটু দেরি হলেই মেঘ সিঁড়ি থেকে নিচে পড়ে যেত। কিন্তু সৌভাগ্যবশত আবির এসে মেঘকে আঁকড়ে ধরে। নিচ থেকে সবাই এই ঘটনা দেখে ভয়ে দৌড়ে আসলো মেঘের দিকে। আবির তৎক্ষণাৎ মেঘকে পাজাকলা করে নিজের রুমে নিয়ে শুইয়ে দিল। মেঘকে বারবার জিজ্ঞেস করলো, কোথায় কোথায় ব্যথা পেয়েছ? কিন্তু মেঘ জানালো সে কোথাও ব্যথা পায়নি, শুধু কোমরে একটু ঝাঁকুনি লেগেছে। আবির একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতক্ষণে বাড়ির সকলে জমা হয়ে গেছে মেঘের রুমে। তানভীর, বন্যা সহ বাড়ির সকলে বারবার জিজ্ঞাসা করছে যে ডক্টর ডাকবে কিনা, মেঘের কোথাও ব্যথা পেয়েছে কিনা। কিন্তু মেঘের বরাবরই একই জবাব, সে ঠিক আছে। আবির গম্ভীর মুখে পাশেই দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর সকলে চলে যেতেই আবির খাটের অন্য পাশে ফিরে শুয়ে পড়ল। মেঘ বুঝতে পারল আবিরের এত বারবার নিষেধ করা সত্ত্বেও মেঘের এত অবাধ্য চলাফেরার কারণেই আবির রাগ করেছে। মেঘ আর কিছুই বলল না, সে নিজেও চুপচাপ শুয়ে পড়ল। কোমরটা হালকা চিনচিন করছে, ঘুমিয়ে যাওয়াটাই শ্রেয়। কিন্তু বিপত্তি ঘটল মধ্যরাতের দিকে। মেঘ আর আবির দুজনেই ঘুমিয়ে আছে। হঠাৎই মেঘ পেট ও কোমরে হালকা চিনচিন ব্যথা অনুভব করে হালকা নড়ে চড়ে উঠল। এক পাশ হয়ে শুয়ে থাকা অবস্থায় কোমর ব্যথা করছে, হয়তো সেটা ভেবেই মেঘ
ঘুমের মধ্যে খানিকটা সোজা হলো, কিন্তু সে সময় ঘটল এক অপার্থিব ও অনাকাঙ্ক্ষিত ঘটনা। মেঘ খানিকটা সোজা হওয়ার পরেই বুঝতে পারল মেঘের গর্ভপাত থেকে তরল কিছু গড়িয়ে পড়ছে। মুহূর্তের মধ্যেই তরল পদার্থের পরিমাণ যেন বাড়ছে। মেঘ ঘুমের মধ্যেই খানিকটা ভ্রু কুঁচকে খাটের পাশে থাকা ল্যাম্পটি জ্বালিয়ে উঠে বসল। বিছানা তরল কিছু অবস্থান চোখে পড়তে মেঘ খানিকটা ভয়ে বিছানা থেকে নেমে রুমের লাইট জ্বালিয়ে রুমটাকে আলোকিত করলো। একি, মেঘের চোখ তো আশ্চর্যের কোঠা থেকে বেরিয়ে আসছে, মুখের বাক শক্তি যেন হারিয়ে ফেলেছে। মেঘ কিছু বুঝতে না পেরে তাড়াহুড়ো করে আবিরকে ডাকলো। আবির ঘুমো ঘুমো চোখে মেঘ থেকে জানতে চাইল কি হয়েছে, কিন্তু মেঘ যেন কথা বলার শক্তি হারিয়েছে। আঙুল দিয়ে বিছানার দিকে দেখালো। মেঘের আঙুলের ইশারা বুঝতে পেরে আবিরও বিছানার দিকে লক্ষ্য করলো। মুহূর্তেই আবিরের ঘুম ছেড়ে সোজা হয়ে বসলো। মেঘের কাছে গিয়ে বলল, তুমি ঠিক আছো? মেঘ কাঁদো কাঁদো হয়ে উত্তর দিল, কিন্তু হঠাৎ করে এত ব্লাড কেন বের হলো? আমাদের বেবি ঠিক আছে তো? আবির চিন্তিত মুখ নিয়ে মালিহা খান এত রাতে আবিরকে দরজার বাইরে দেখে চিন্তিত মুখে শুধালো, কি হয়েছে? আবিরের মুখে মেঘের কথা শুনেই মালিহা খান হালিমা খানকে ডেকে নিয়ে উপরের রুমে চলে গেল। মালিহা খান ও হালিমা খান মেঘ আবিরের রুমে ঢুকে দেখল মেঘ চুবুথুবু হয়ে ফ্লোরে বসে আছে। দুজনেই চিন্তিত মুখ নিয়ে মেঘের নিকট পৌঁছালো। মালিহা খান চিন্তিত মুখে শুধালো, কি হয়েছে মেঘ তোর? কেমন লাগছে আমাকে একটু খুলে বল। মেঘ কাঁদো কাঁদো মুখ নিয়ে আম্মু আর বড় আম্মুর দিকে তাকিয়ে আছে। পাশে চিন্তিত ও অসহায় মুখে দাঁড়িয়ে আছে আবির। হালিমা খান তো চিন্তায় হাউ মাউ করে কেঁদেই দিল। আর কাঁদবে নাই বা কেন? কি হয়েছে তার ছোট্ট মেয়ের সাথে? আল্লাহ না করুক, যেভাবে ব্লাড গিয়েছে, বাচ্চাটা যদি কিছু হয় তাহলে মেয়েটাকে কিভাবে সামলাবে? মায়ের কান্না দেখে এবার মেঘও হাউমাউ করে কেঁদে দিল। মালিহা খান হালিমা খানের উদ্দেশ্যে বলল, হালিমা, কি করছিস তুই? তুই যদি এভাবে কান্নাকাটি করিস তাহলে মেঘকে কিভাবে সামলাবো? এবার হালিমা খান মনে হয় কিছু বুঝলো। মেঘ চুপ করে মেঘের পানে তাকিয়ে আছে। মালিহা খান মেঘকে ফ্লোর থেকে তুলে একটা প্লাস্টিকের চেয়ারে বসিয়ে এক গ্লাস পানি নিয়ে দিল। বলল, খা, ভালো লাগবে। ভয়ে মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। পানির গ্লাসটা সামনে পেতেই সাথে সাথে সেটা নিয়ে এক চুমুকে পুরো গ্লাসের পানি খেয়ে নিল। এবার আবিরও রুমের বাইরে চলে গেল। হয়তো প্রাইভেসি দিল আম্মু আর মামনিকে। চিন্তায় তার মাথার ভিতরে ধপ ধপ করছে। মনে মনে আল্লাহকে 1000 বার বলছে মেঘের যেন কিছু না হয়। মেঘ, তোর শরীরে কি কোনো অস্বস্তি বা দুর্বলতা লাগছে? মালিহা খানের প্রশ্নে মাথা তুললে তাকালো মেঘ। কাঁপা কণ্ঠে আওড়ালো, না বড় আম্মু। পেটে ব্যথা করছে? না। শরীরে কি কোনো অসুস্থতা লাগছে? না, আমি সম্পূর্ণ সুস্থ আছি। শুধু সন্ধ্যায় কোমরে ব্যথা পেয়েছি বলে কোমর হালকা চিনচিন করছে ব্যথায়। মালিহা খান কিছুক্ষণ ভেবে তারপর জবাব দিল, যেহেতু এখনও পেটে ব্যথা বা কোনো সমস্যা দেখা দেয়নি, তার মানে ইনশাল্লাহ বেবি হয়তো ভালো আছে। তুই চিন্তা করিস না। রুমের বেডশিটটা চেঞ্জ করে দিয়ে যাচ্ছি, তুই চেঞ্জ করে নে। কিন্তু বড়ম্মু। মেঘের কথা শেষ না হতেই বাদ সাধল মালিহা খান, আর কোনো কথা নয়, যেহেতু শরীর সুস্থ আছে সেহেতু শুয়ে পড়, আর আগামীকাল সকালে তোকে নিয়ে ডক্টরের কাছে যাব চেক আপ করাতে। মেঘ মালিহা খানের 2 হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, বড়াম্মু, আমার বেবিটার কিছু হবে না তো? মালিহা খান, এত বছরের অভিজ্ঞতা বলছে কিছুই হবে না হয়তো, তাও আগামীকাল ডক্টরের কাছে গিয়ে চেক আপ করিয়ে নিব। মেঘ আর হালিমা খান এবার যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। 2 যা মিলে মেঘের বিছানা পরিবর্তন করে মেঘকে চেঞ্জ করিয়ে তারপর বিছানায় শুইয়ে গেল। মালিহা খান হালিমা খান রুম থেকে বের হওয়ার সাথে সাথেই আবির রুমে ঢুকলো। মেঘ আবিরের পানে তাকিয়ে হঠাৎ যেন থমকে গেল। কি বিধ্বস্ত দেখাচ্ছে তার আবির ভাইকে। এলোমেলো কতগুলো চুল ঘামে মাখা কপালে পড়ে আছে। সহনীয় চিন্তার কারণে আবিরকে আজকে মেঘের 2 নয়নে অনেক এলোমেলো লাগছে। সব সময় গুছিয়ে থাকা ছেলেটা আজ নিজের ভালোবাসার মানুষের চিন্তায় অগোছালো হয়ে গেছে। মেঘ আবিরের অতিরিক্ত চিন্তা বুঝতে পেরে ইশারা দিয়ে আবিরকে তার সামনে ডাকলো। আবিরও ছুটে গিয়ে ছোট্ট বাচ্চাদের মতো মেঘকে জাপটে ধরল। মেঘ আবিরের চুলের ফাঁকে তার
চিকন চিকন আঙুল ঢুকিয়ে দিয়ে বলল, এমন বাচ্চাদের মতো কেন করছেন বলুন তো? এই তো আমি ঠিক আছি। আবির এবার মেঘকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। মনে হচ্ছে সে ছেড়ে দিলেই বুঝি কেউ নিয়ে যাবে। মেঘ বুঝিয়ে শুনিয়ে আবিরকে শান্ত করলো, কিন্তু আবিরের মন যে কিছুতেই মানছে না, তাই বারবার জিজ্ঞাসা করছে সব ঠিক আছে কিনা। অনিচ্ছা সত্ত্বেও মেঘ মুচকি হাসলো, জানালো সে সুস্থ আছে। তারপরেও আগামীকাল ডক্টরের কাছে যাব, গিয়ে চেক আপ করিয়ে নিব। আর এটাও বলল মালিহা খান যে বলেছে বাচ্চাদের ক্ষতি হওয়ার মতো কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। ইনশাল্লাহ বাচ্চা হয়তো ভালো আছে। আবির একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। মেঘকে বুকে নিয়ে শুয়ে পড়ল। আবিরের বুকে মাথা রেখে অন্ধকারের মেঘ তাকিয়ে আছে। তার দুই চোখে কিছুতেই ঘুম আসছে না। কেন জানি মনে হচ্ছে কিছু যেন ঠিক নেই। মনটা বারবার কু ডাকছে। তখন আবিরকে সান্ত্বনা দেওয়ার অনেক কিছুই তো বলল মেঘ, কিন্তু এখন সে নিজেকে বোঝাতে অক্ষম। দুই চোখের পাতা আজ কিছুতেই এক হচ্ছে না। কেন জানি মেঘের বারবার মনে হচ্ছে এই রাত কি আবির ভাইয়ের সাথে আমার শেষ রাত। কথাটাও ভাবতেও যেন সারা শরীরে কাঁটা দিচ্ছে। দীর্ঘ একটা চিন্তিত আধার রাত পার করে ধরণীতে আবারও দেখা দিল সোনালি রৌদ্র উজ্জ্বল সকাল। আবির আর মেঘের জীবনেও কি এক আধার কাটিয়ে উজ্জ্বল রৌদ্রের সোনালি আলো দেখা দিবে? এখন শুধু এটাই দেখার পালা। মেঘের অসুস্থতার কথা শুনে সকাল সকাল মেঘের রুমে হাজির হলো বন্যা আর মিম। দুজনে দরজার সামনে দাঁড়িয়ে টোকা দিল, দরজা খোলা আছে, ভেতরে এসো। ভেতর থেকে আবিরের শব্দ পেয়ে মিম আগেই রুমে ঢুকলো। পিছু পিছু বন্যাও এসে দাঁড়ালো মিমের পাশে। আবির ল্যাপটপ নিয়ে কাজ করছে। মূলত সে রাকিব ও রাসেলকে অফিসের কিছু জরুরি ডিটেলস ইমেল করছিল। আজ আবির অফিসে যাবে না, তাই সে রাকিব ও রাসেলকে সব কাজ সামলে নেওয়ার দায়িত্ব দিয়েছে। মেঘ পাশে চুপচাপ শুয়ে আছে। সকাল থেকে নিচে যাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু আবিরের ধমকে কারণে নিচে যেতে পারছে না। আবিরের একটাই কথা, রেস্ট নাও। আবির বন্যা ও মিমকে দেখে রুম থেকে বের হয়ে গেল। এবার যেন বন্যা একটা দীর্ঘশ্বাস ফেলল। এতক্ষণ যাবৎ আবিরকে দেখে বন্যার ভেতরে নিঃশ্বাস আটকে আসছিল। এ বাড়িতে এসেছে বন্যা প্রায় 7 মাস হলো, কিন্তু এখনও আবিরের সামনে বন্যা মিম আদির মতো মিশতে পারে না। যতই হোক বড় ভাসুর তো। মেঘ বন্যা ও মিমকে দেখে উঠে বসতে চাইল, কিন্তু তৎক্ষণাৎ বন্যা আটকে দিল। বলল, শুয়ে থাক, মোটেও উঠবি না। বন্যার ধমকের সুরে শাসন শুনে মেঘ কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। তারপর রসিয়ে রসিয়ে বলল, এই বন্যা, আমাকে মোটেও অর্ডার করবি না। তুই কি ভুলে গেছিস আমি তোর বড় যা হই? বলেই মেঘ মিটমিট করে হাসল। তুই আমার বড় যা, কিন্তু এই মুহূর্তে তুই আমার ছোট্ট ননদ, আর আমি তোর বড় ভাবি। তাই বলছি চুপচাপ শুয়ে পড়। বলেই মেঘের গায়ের কাঁথা দিয়ে দিল। মিম পাশে ঠোঁট টিপে হাসছে। আর হাসবে নাই বা কেন? মেঘকে কাবু করার মতো বন্যার একটা শক্ত ও সঠিক যুক্তি দেখিয়েছে। মেঘ পড়ল বিপাকে। নিজের কথার জালে নিজেই পেঁচিয়ে গেছে, তাই নিজের মুখটা এখন বন্ধ রাখাই উত্তম বলে মনে করল মেঘ। কেমন আছিস এখন? আমি তো পুরোই সুস্থ আছি, কিন্তু কিছুতেই বুঝতে পারছি না রাতে কেন এমন হলো। দোয়া করি সুস্থ থাক। মেঘ, এখন থেকে তোর নিজের যত্নটা আরও একটু বাড়াতে হবে। তুইও এবার শুরু করলি আবির ভাইয়ের মতো। বন্যা মেঘের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, আবির ভাই তোকে খুব ভালোবাসে মেঘ, তুই নিজেও সেটা ভালো করে জানিস। তাও কেন চিন্তা দিস ভাইয়াকে? মেঘ এবার মাথাটা বন্যার কোলে নিয়ে শুয়ে পড়ল। বন্যার হাতটা মেঘের মাথায় নিয়ে বলল, বেবি জানিস, এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী নারী মনে হয় আমি, যার আবির ভাইয়ের মতো একটা হাজব্যান্ড আছে, তোর মতো একটা বেস্টু আছে, আর খান বাড়ির মতো একটা সুখী পরিবার আছে। বন্যা মেঘের মাথায় হাত রাখলো। বান্ধবী একসাথে খিলখিল করে হেসে দিল। মিম পাশে দাঁড়িয়ে দুই বান্ধবীর মুক্ত ঝরা হাসি দেখছে। কি অমায়িক সেই হাসি! মিমের প্রাণটা জুড়িয়ে গেল। বর্তমান জামানায় এমন নিঃস্বার্থ বান্ধবী পাওয়া আকাশের চাঁদ পাওয়ার ন্যায়। মিম অপলক দৃষ্টিতে দুই বান্ধবীর অকৃত্রিম হাসি দেখছে। তখনই ঘরে এলো হালিমা খান, হাতে তার নাস্তার প্লেট। মূলত মেঘকে নাস্তা খাওয়ানোর
কিছুক্ষণ পরে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। আবির তার পরিচিত এক বন্ধুর সাহায্যে মধ্যরাতেই ডক্টরের সিরিয়াল নিয়েছিল। কিছুক্ষণ পর মেঘকে সেখানেই নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যে আবির ও নিচে এসে নাস্তা করে নিয়েছে। মালিহা খানকে জানালো সে অফিসে যাবে না এবং মেঘকে নিয়ে আবিরই ডক্টরের কাছে যাবে। মালিহা খান এতে সম্মতি জানালো। তানভীর সাথে যেতে চাইলে আবির জানালো সে একাই পারবে। ঘড়ির কাঁটায় বেলায় 11টা। মেঘ আর আবির কিছুক্ষণ আগেই নার্সিংহোমে এসেছে। ডক্টরকে সকল কিছু খুলে বলার পর ডক্টর কিছু টেস্ট করাতে দিল। তখন আবির আর মেঘ ডক্টরের চেম্বারের বাহিরে সেই রিপোর্টের অপেক্ষায় বসেছিল। দুজন খুবই চিন্তিত, কিন্তু মেঘের থেকেও আবিরকে আজ একটু বেশি এলোমেলো দেখাচ্ছে। মেঘ একবার আবিরের মুখের পানে তাকিয়ে আবার নিচের ফ্লোরের দিকে তাকালো। মনে অসংখ্য প্রশ্ন। কি হয়েছে, কেন হয়েছে, কবে হয়েছে, কিভাবে হয়েছে, কি করলে সমাধান হবে এই সমস্যার। ভাবনার মাঝেই হঠাৎ আবিরের চিন্তিত মুখটা ভেসে উঠল। মেঘ সঙ্গে সঙ্গে পাশে থাকা আবিরের দিকে তাকালো। চুপচাপ নিস্তব্ধ হয়ে বসে আছে, হয়তো গভীর কিছু ভাবছে। মেঘ এবার নিজেকে একটু সামলে আবিরের দিকে ফিরে বসলো। মেঘের নড়াচড়া বুঝতে পেরে আবিরও মেঘের দিকে তাকালো। মেঘ আবিরের 2 হাত মুঠোবন্দি করে বলল, আরিয়ার আব্বু, প্লিজ আপনি টেনশন করবেন না, আমার কিছু হয়নি, আমি সুস্থ হয়ে যাব ইনশাআল্লাহ, দেখেন, আর আমাদের বেবিরও কিছু হবে না, আমরা হতে দিব না। আবির মেঘের কথা শুনে একটা স্বস্তির দীর্ঘশ্বাস ফেলল। এই মুহূর্তে আবিরের চোখ দুটো যেন মেঘের সারা মুখে বিচরণ করছে। মেয়েটা কত বড় হয়ে গেছে। এই তো সেদিন থাপ্পড় দিয়েছিলাম বলে আমার সাথে কথা বলেনি, কিন্তু আজ সেই মেয়ে কিনা আমাকে বুঝদারের মতো বোঝাচ্ছে। আবিরের এসব ভাবনার মাঝেই একটা নার্স এসে বলল, আপনাদের রিপোর্ট এসে পড়েছে, আপনারা প্লিজ ম্যামের চেম্বারে যান, আমি রিপোর্ট নিয়ে সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। আবির ছোট্ট করে উত্তর দিল, সঙ্গে সঙ্গেই মহিলা নার্সটি জায়গা ত্যাগ করলো। আবির মেঘের হাত ধরে কাঁপা কাঁপা পায়ে ডক্টরের চেম্বারের দিকে গেল। আসবো? আসুন। ডক্টরের সামনে এসে দাঁড়াতেই ডক্টর ওদের দুজনকে বসতে বলল। আবির আর মেঘ পাশাপাশি 2টা চেয়ারে বসে পড়ল। দুইজনের চেহারায় চিন্তার ছাপ দেখে ডক্টর এবার বলা শুরু করলো, মিস্টার খান, প্লিজ এতটা টেনশন করবেন না। মহান আল্লাহ পৃথিবীতে যত সমস্যায় সৃষ্টি করেছেন তার সমাধানও সৃষ্টি করেছেন। আবির এবার মাথা তুলে ডক্টরের দিকে তাকালো। আস্তে আস্তে বলল, কি হয়েছে ডক্টর মেঘের? সিরিয়াস কিছু? আবিরের আগ্রহ উদ্দীপনা দেখে ডক্টর কিছুটা মুচকি হাসলো। মেঘ আর আবির সেদিকে তাকিয়ে আছে। দেখুন মিস্টার খান, আপনার ওয়াইফের সমস্যাটা অতি জটিল আবার অতি সহজ। আবির কিছুটা ভ্রু কুঁচকে ডক্টরের মুখ পানে তাকালো। আপনার স্ত্রীর প্লাসেন্টা প্রিভিয়া দেখা দিয়েছে। ডক্টরের পরামর্শ অনুযায়ী চললে এই রোগকে ধ্বংস করা যাবে। বাচ্চার ফুটফুটে আদল দেখার সৌভাগ্য হবে, কিন্তু কেউ যদি ডক্টরের পরামর্শ অবহেলা করে তাহলে মা ও শিশু উভয়ের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। আপনার স্ত্রীকে রুটিন মাফিক জীবন নিয়ন্ত্রণ করান, বাকি আর কয়েকটা মাস সম্পূর্ণ বেড রেস্টে রাখুন। ডক্টরের কথার মাঝে মেঘ হঠাৎ ফোরন কেটে বলল, ডক্টর, প্লাসেন্টা প্রিভিয়া কি? ডক্টর আবারও খানিকটা হাসলেন। বললেন, মিসেস খান, আমাদের দেশে বর্তমান সময়ে অনেক প্রেগনেন্ট মাদার্সেরই প্লাসেন্টা প্রিভিয়া নামক রোগের সম্মুখীন হতে হয়। প্লাসেন্টা প্রিভিয়া যাকে বাংলায় বলে গর্ভফুল নিচে থাকা। গর্ভধারণের পর নারীর দেহের গর্ভফুল সৃষ্টি হয়, যেটা জরায়ুর দেয়ালে লেগে থাকে। গর্ভাবস্থায় দ্বিতীয়ার্ধে যোনি থেকে রক্তপাত এই অসুবিধার উপসর্গ অন্তর্ভুক্ত। এই সময় উজ্জ্বল লাল রঙের রক্তপাত ঘটে, কিন্তু শারীরিক কোনো ব্যথা বা অস্বস্তি নাও হতে পারে, কিন্তু এটা মা ও শিশুর উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ। ডক্টরের দীর্ঘ কথা শোনার শেষে এবার আবির প্রশ্ন করল, ডক্টর, এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? এই সমস্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ঔষধ হলো সম্পূর্ণ বেড রেস্ট। যদি কোনো রোগীর ওয়াশরুম ঘরের বাহিরে হয় তাহলে তার ওয়াশরুম ঘরে ব্যবস্থা করে দিতে হবে, যাতে তাকে ওয়াশরুমের জন্য হলেও বাইরে না যেতে হয়। হাঁটাচলা একেবারেই করা যাবে না।
ভারী কোনো বস্তু তোলা যাবে না। আর হ্যাঁ, স্বামী স্ত্রীর মিলন সম্পূর্ণ নিষিদ্ধ এই সময়ে। অবশ্যই এসব শর্ত মেনটেন করতে হবে। তাছাড়া আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেটা নিয়ম মাফিক খেতে হবে। ওকে। আবির মেঘকে নিয়ে বাড়িতে চলে এলো। এসে আম্মু, বড় আম্মু ও কাকিয়াকে দায়িত্ব দিল মেঘ যেন খাট থেকে একটুও না নামতে দেওয়া হয়। কিছুক্ষণ আগে গাড়ি থেকে নেমে মেঘকে কোলে করে ড্রয়িং রুম পর্যন্ত নিয়ে এসেছে। সোফাতে বসিয়ে কড়া নির্দেশ দিয়েছে চুপচাপ বসে থাকতে। আবির মালিহা খানকে ডেকে বলল, আম্মু, নিচের একটা রুম আমাদের জন্য খালি করে দাও। আমরা এখন থেকে নিচেই থাকবো। ঠিক আছে বাবা, আমি সব গুছিয়ে দিচ্ছি।